হাসিনা আমলে চেপে রাখা হয় ডলারের বিনিময় হার। অর্থ পাচারের সুবিধা দেওয়া হয় একটি গোষ্ঠীকে। বাজার ভিত্তিক দাম নির্ধারণ না করায় আসেনি কাঙ্ক্ষিত রেমিটেন্স। গ্যাস আসে না, এখন থাকেই না, গেলে 2-3 দিনও আসে না। আমরা 1 ঘন্টা বন্ধ রাখি, আবার 1 ঘন্টা চালাই। আপাতত বিকল্প দিয়ে চলার চেষ্টা করেন আপনারা। নিয়মিত বিল দিয়েও মিলছে না গ্যাস, জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে গাড়ির সারি। বিকল্প খুঁজতে বলছে তিতাস। অনুসন্ধান ও উত্তোলনের তাগিদ বিশেষজ্ঞের। সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম বন্দরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করছেন বিডা চেয়ারম্যান। গতি আনতেই বিদেশিদের দেওয়া হয়েছে কন্টেনার হ্যান্ডলিং, জানালেন প্রেস সচিব। খুলনায় কাগজে কলমে আটকে আছে অর্থনৈতিক অঞ্চল পরিকল্পনা। দৃশ্যমান অগ্রগতির দাবি। জিআই স্বীকৃতিতে বেড়েছে সুন্দরবনের মধুর বাণিজ্যিক সম্ভাবনা। এবং মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। আটক অন্তত 1200, বেশিরভাগই বাংলাদেশি। বারবার ধরপাকড়ে আতঙ্কে প্রবাসীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শেখ হাসিনার আমলে ডলারের বিনিময় হার চেপে রেখে করা হতো কৃত্রিম মূল্য নির্ধারণ। উদ্দেশ্য একটি গোষ্ঠীকে পাচারের সুবিধা দেয়া। আর এই কাজটি হতো নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দিয়ে। এমন অভিযোগ আর্থিক খাত সংশ্লিষ্টদের। তাদের অভিমত, ডলারের দাম বাজার ভিত্তিক না করায় আসেনি কাঙ্ক্ষিত মাত্রায় রেমিটেন্সও। এভাবেই অর্থনীতিকে চাপে ফেলা হয়েছে বলে মত অর্থনীতিবিদদের। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। বিগত সরকারের আমলে ডলারের বিনিময় হার চেপে রেখে কৃত্রিম মূল্য নির্ধারণের যে অভিযোগ, তার চিত্র স্পষ্ট কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বিশ্লেষণে। আওয়ামী সরকারের টানা 4 বার ক্ষমতা গ্রহণের প্রথম মেয়াদ শেষে 2015 সালে টাকার অবমূল্যায়ন ছিল 10.95%। পরের 5 বছর শেষে 8.02% এবং শেষ 5 বছরে দাঁড়ায় 41.5%। বিনিময় হার চেপে রাখার কারণে কোভিড এর পর হঠাৎ একেবারে বড় ধরনের ডলারের দাম বৃদ্ধি ব্যয় বাড়িয়ে দেয় জীবনযাত্রায়। এমন পরিস্থিতির জন্য আওয়ামী সরকারের দায় ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। হঠাৎ করেই 15 টাকা থেকে 20 টাকায় নেন, অথবা 30 টাকায় নিয়ে নেন বা 25 টাকায় নেন। ইন দ্যাট কেস একটা বড় একটা ধাক্কা এসে পড়ে আপনার উপরে। IMF এর ঋণের শর্ত হিসেবে মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করার চাপ সামাল দিতে গেল বছরের মে মাসে ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়। এর আগ পর্যন্ত দাম ধরে রাখার উদ্দেশ্য ছিল একটি গোষ্ঠীকে সহায়তা করা, এমন অভিযোগ সংশ্লিষ্টদের। ব্যাংক খাতের কোনো পরামর্শও কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করেনি বলে জানান তারা। আমরা এখন যেটা দেখতেছি, আসলে এটাকে এইভাবে একবারে ধরে রাখাটা হয়তো ঠিক হয় নাই। আস্তে আস্তে যদি আমরা ডলারটাকে একটু এপ্রিসিয়েট করতাম মার্কেটের সাথে, তাহলে আমাদের অ্যাডজাস্ট হতো আমাদের সবাই। ওপেন করে দেওয়ার একটা রেজাল্টও কিন্তু পজিটিভ একটা রেজাল্ট আসছে। এটা আরও আগে দরকার ছিল অবশ্যই এই কাজটা করা। আমরা সবসময় কিন্তু ব্যাংকিং কমিউনিটি থেকে এই জিনিসটাকে ওপেন করার জন্য বলে আসছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিটেন্সে যে গতি এসেছে তা আগে ছিল না। ডলারের দাম বাজারে ছেড়ে দেয়া ও হুন্ডি ব্যবসা থমকে যাওয়ায় এই আস্ফালন বলছেন অর্থনীতিবিদরা। ফরমালে চাপ সৃষ্টির কারণে যেটা হয়েছে, ইনফর্মালের দিকে যাওয়ার প্রবণতা বেশি ছিল। ডলার বাহির থেকে আসতে পারত, তার থেকে কম আনার জন্য আপনি নেতিবাচক প্রণোদনা দিয়েছেন একদিকে, অন্যদিকে বেশি খরচ করার জন্য আপনি ইতিবাচক আপনি প্রণোদনা দিয়েছেন, ডলারের দাম কম রেখেছেন। সেটার কারণে বছর বছর কি হয়েছে, ব্যয় বেশি হয়েছে, আয় কম হয়েছে ডলারের দিক থেকে। বিনিময় হার নিয়ে সরকারের এমন নীতির ফলে দেশের বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষতি হয়েছে বলে মত ব্যবসায়ীদের। মূল যেটা আমাদের সমস্যা হয়েছে যে আমাদের নতুন করে কোনো বিনিয়োগ হয়নি। বিনিয়োগ না হওয়া মানে আমাদের ডোমেস্টিক প্রোডাকশন যদি না বাড়ে, তাহলে আমাদেরকে অটোমেটিক্যালি ডলার প্রাইস যতই বাড়ুক না কেন আমাকে তখন কিন্তু আমদানি নির্ভর হতে হয়। ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের শর্ত হিসেবে ডলারকে শতভাগ বাজার ভিত্তিক করতে IMF এর চাপ কৌশলে সামাল দেওয়ার কথা বলছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ। এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা শুরুতে একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে প্রতিবেদনটা আমরা দেখলাম এর আগে, সেটি হচ্ছে যে ডলারের দাম যেভাবে বিনিময় মূল্য চেপে রাখা হয়েছিল বিগত প্রায় 15 বছর, তার যে প্রভাব, সেই প্রভাবটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, এক্সচেঞ্জ রেটটাকে যে আপনার ম্যানেজ করা, ম্যানেজমেন্ট অফ এক্সচেঞ্জ রেট, ইন দ্যাট কেস এখানে একটা আছে ফিক্সড এক্সচেঞ্জ রেট আর একটা হলো ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। এই
ফিক্সডটা থাকলে যদি এই নীতিতে আপনি কন্টিনিউ করেন, ইন দ্যাট কেস আপনার জন্য সুবিধা অসুবিধা বহুত আছে। ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে সেটা হলো যে চেঞ্জিং সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে আপনি ফ্লেক্সিবিলিটিটা করবেন। কারেন্সি যে ডিভ্যালু করবেন সেটা আপনাকে আপনার এটা একটা পার্সেন্টেজ ফিক্স করা হয়। ধরেন ফার্স্ট কোয়ার্টারে আমি 2.5 মনে করেন আমি বছরের প্রথমে ফিক্স করব যে আমি 10% টাকা ডিভ্যালু করব। সেই ক্ষেত্রে 2.5% ফার্স্ট কোয়ার্টার, দেন 2.5% পরের কোয়ার্টার, এভাবে 4টে কোয়ার্টারে যদি আপনি কী করেন তাহলে অ্যাট দি এন্ড অফ দি ডে 10% আপনার বছরের শেষে হলো। কিন্তু অনেক সময় চাইপে রাখেন ধরে রাখলেন এবং ফিক্সড এক্সচেঞ্জ রেট, ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট দুটার মধ্যে আপনি কোনো অ্যাডজাস্টমেন্টে যান, ইন দ্যাট কেস দেরি যদি করেন, ইন দ্যাট কেস পরবর্তীতে লার্জার অ্যামাউন্টে টাকাকে আপনাকে ডিভ্যালু করতে হচ্ছে। তো সেটা না করেও উন্নয়নশীল দেশগুলা যাদের কারেন্সি ডিভ্যালু করতে হয়, কেন কারেন্সিটা ডিভ্যালু করতে হয় যে আমার এক্সপোর্টের থেকে ইম্পোর্ট যদি বেশি থাকে, কারেন্ট অ্যাকাউন্টে আমার যদি মাইনাস ব্যালেন্স থাকে, ইন দ্যাট কেস হাউ টু অ্যাডজাস্ট দ্যাট, সেটা অ্যাডজাস্ট করার জন্য আমি কারেন্সি ডিভ্যালুয়েশন করে তখন আপনি এইটাকে আমি ঠিক করি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিস্ট্রিক্যালি ডেভেলপিং কান্ট্রিগুলোতে মোস্ট কেসেসে দেখা গেছে যে যেই দেশেই যে গভর্নমেন্টই থাকুক কিন্তু আপনার তাকে ওই মুদ্রানীতিটা যেটা এক্সচেঞ্জ রেটের যে পলিসি, সেই পলিসি অনুযায়ী কিন্তু আপনার যেতে হয়। অনেক সময় দেখা যায় যে এটা ডেভিয়েশন থাকে দেশে, ধরেন যদি ওই গভর্নেন্সের যদি প্রবলেম থাকে, ইন দ্যাট কেস এটার মধ্যে যদি ব্যত্যয় হয় তাহলে আপনার প্রবলেমটা দেখা যায়। তখন আপনার লাস্টে যাইয়ে দেখা গেল যে আপনাকে বেশি টাকাকে আপনি ডিভ্যালু করতে হচ্ছে। গুড গভর্নেন্সের কথা বললেন স্যার, গুড গভর্নেন্স তো ছিলই না বলা চলে, যেটা ব্যাংক খাত এবং বাজার সংশ্লিষ্ট যারা আছে সবার কথা আপনাদের পরামর্শ উঠে আসছে। এই গভর্নেন্স এখন কি দেখছেন? এখন তো ধরুন আপনার এখনও ওইটা পুরোপুরি যে চেঞ্জ হয়ে গেছে এটা বলা ঠিক হবে না, বাট উই শুড চেঞ্জ ইট, এবং সেই মোডটা এখন আছে। সেই মোডটা যদি ক্যারি ফরওয়ার্ড করা হয়, এখন একজনের দোষ আরেকজনের উপরে ফেলে দিয়ে আমার লাভ নেই, আমাকে এটা কারেক্ট করতে হবে। পরিষ্কার কথা হলো এটা, যেটা স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিস সেটাই আমাদের করা উচিত। এবং স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিস হলো কারেন্সি ম্যানেজমেন্টে, ফরেন কারেন্সি ম্যানেজমেন্টে কারেন্সি ডিভ্যালুয়েশনের ডিসিশন, এগুলো কিন্তু আপনার একটা প্ল্যান্ড ওয়েতে করতে হবে। যেমন আগামী 5 বছরে আমি কীরকম করি, ডিপেন্ডিং অন মাই এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট এই দুটাকে আমার মেইন প্যারামিটার আমি ধরে নিলাম। ইনফ্লো অফ ফরেন কারেন্সি, আউটফ্লো অফ ফরেন কারেন্সি, ইম্পোর্টের বিল পেমেন্ট করে দেয়। যেহেতু আমরা আমদানি নির্ভর দেশ, আমদানি নির্ভর এখনও কিন্তু আমরা এক্সপোর্ট সারপ্লাসে এখনও হই নাই। আমরা যখন এক্সপোর্ট সারপ্লাসে হবো তখন আমাদের এই মুদ্রানীতির পদ্ধতি অন্যরকম হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে অন্য কায়দায় যেতে হবে। সেটা ডিপেন্ডিং অন দি ইকোনমিক সিচুয়েশন আমাদেরকে কিন্তু টাইম টু টাইম, এভরি মোমেন্ট, এভরি ডে উই উইল হ্যাভ টু মেক দি অ্যানালাইসিস যে হোয়ার উই আর, এবং উই শুড অ্যাডজাস্ট। আমরা যে ফরেন কারেন্সি যেগুলো বড় করতেছি সেই টাকা পরিশোধ করতে হবে। আমি যদি ধরেন বিদ্যুৎ আমদানির জন্য, এখন এলএনজি আমদানির জন্য আমার কাছে যদি রিজার্ভের পরিমাণ কম থাকে, ইন দ্যাট কেস আমি তো ওইটা পে করবো কীভাবে? সেই বিষয়টাকে পুরো জিনিসটাকে আপনার লিকুইডিটি সিচুয়েশন, ফরেন কারেন্সির যে আমার লিকুইডিটি সিচুয়েশনটা আছে সেটাকে এভরি মোমেন্টে আমাকে অ্যানালাইসিস করতে হবে। এবং স্যার পট পরিবর্তনের পর আমরা রেমিটেন্সের ফ্লো কিন্তু অনেক বেশি দেখছি। সেক্ষেত্রে একদিক দিয়ে গভর্নমেন্ট আগের সরকারের ঋণ করা যদি বলি সেই ঋণগুলো পরিশোধ করছে, আবার আমাদের রপ্তানি সাথে রেমিটেন্স সব কিছু মিলে পাল্লা ভারী হচ্ছে, কখনো ডাউন হচ্ছে, এরকম অবস্থা। সেক্ষেত্রে রেমিটেন্সের ফ্লো আরও বাড়ানোর জন্য কী করা দরকার? রেমিটেন্সের ফ্লো বাড়ানোর দরকার সেটা এখনও নতুন কোনো পদ্ধতি হয় নাই। এটা শুধু একটা ধাক্কার পরে এখন আপনার নিয়ন্ত্রণে আছে, চেঞ্জ হচ্ছে। অনেকে বলতেছেন নিয়ন্ত্রণে আছে, কিন্তু এই নিয়ন্ত্রণ কতদিন থাকবে? ইউ উইল হ্যাভ টু ফিক্স দ্যাট। এবং সেটা কিন্তু আমার কন্টিনিউয়াসলি, যেহেতু আমরা মাইনাসে আছি, আমাদের এটা কিন্তু থাকবেই। এটাকে কিন্তু আমরা এলিমিনেট করতে পারবো না। ডেভেলপিং কান্ট্রি আমরা যখন এক্সপোর্টটা যখন সারপ্লাস হবে তখন আমার রিজার্ভের পরিমাণ আমার বাড়বে, এবং বাংলাদেশের রিজার্ভের পরিমাণ এখন আমি মনে করি যে যদি এখনও 50%-এর উপরে বাংলাদেশের রিজার্ভ, এই যে বাইরে যে ইনকাম নর্মাল ফ্লোতে আসে না, এটা যেই কারণে আপনার এটাকে
আপনি ওই জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন না। সেক্ষেত্রে যদি বলেন যে একটু মানে বর্তমান চিত্র অর্থনৈতিক অবস্থা বিনিয়োগের ক্ষেত্রে কতটা পরিবেশ আছে, কি অবস্থা, ব্যবসায়ী কি চিন্তা করছে? এখনো বিনিয়োগের পরিবেশটা এখনো পুরো ফেরত আসে না, কারণ দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো এখনো ঠিক হয় নাই। স্টেবল যে সিচুয়েশন, সেটা যদি সব কিছু যদি একটা নিয়মের মধ্যে দিয়ে চলে, ইন দ্যাট কেস ইট ইজ পসিবল এখন এটা সেটেল করা। আপনি যেটা রিমিটেন্সের কথা বলতেছেন, সেটা যদি আমরা ডিজিটাল পদ্ধতিতে আমাদের যে রেমিটেন্স আনি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহারের মধ্যে দিয়ে, প্রসারের মধ্যে দিয়ে, যেমন আমার মিডল ইস্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রত্যেকটা জায়গায় যদি আমাদের এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যারা আছে ওনারা যখন ওটাতে ওখানে অফিস করে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, সেই ক্ষেত্রে তারা ওই সমস্ত ইলেকট্রনিক্যালি আপনার সাথে সাথে টাকা পাঠাতে পারে। এটা কিন্তু এই জিনিসটা একমাত্র সম্ভব, এবং এটা $100 বিলিয়ন বাংলাদেশের রিজার্ভ করা সম্ভব। এখনও 50% অফ দি রেমিটেন্স ফর্মাল ওয়েতে আসে না। অর্থনৈতিক এখন যে রেমিটেন্সের ফ্লো, সেটি অন্তর্বর্তী সরকার আসার পরে একটা বিপ্লব। সেটা রাজনৈতিক সরকার যখন আসবে তখন এই পরিবেশ কতটুকু রাখা না, এটা এখনও কিন্তু এটা পুরো পরিবর্তন হয় নাই। যেটা হয়েছে যে আপনার রেমিটেন্সে মানুষ পাঠাচ্ছে, যেই টাকাটা এখনও আসতেছে সেটা 50% অফ দি ওইখানে যে আর্নিং, যে ফরেন এক্সচেঞ্জ আর্নিং, সেটার 50% এখন ফর্মাল চ্যানেলে আসে। এইটা এখনও 50% না, আরও বিলো। এবং এটা দিয়ে কোনো স্টাডি হয় না। তো স্টাডি করলে দেখা গেছে যে আপনার 40-45% আপনার $1 যদি রোজগার করে 40 সেন্ট আসতেছে। কিন্তু এটা যদি $100 পুরাটা আসতো ফুল টাকা, আমি চাই না। প্রথমে আমি ধরেন 70% যদি আমার রেমিটেন্সটা পুরাটা ওইখানে যে আর্নিংটা হয় সেটা এখানে ঢুকে, ইন দ্যাট কেস আমাদের রিজার্ভের পরিমাণ বেড়ে যায়। স্যার, আমরা আলোচনার শেষ পর্যায়ে অনেক ধন্যবাদ আমাদের আলোচনা স্টুডিওতে এসে অংশ নেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম ব্যাংকিং খাতে ডলার বিনিময় হার চেপে রাখা, সেটির প্রভাব এবং আগামীতে রেমিটেন্স ফ্লো, সব কিছু মিলে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে এসে যুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদ সদস্য ডক্টর জামাল উদ্দিন আহমেদ। তীব্র গ্যাস সংকটে জ্বলছে না চুলা, কঠিন হয়ে পড়েছে রান্না। রাজধানীর কোনো কোনো এলাকায় প্রায় 1.5 বছর ধরে গ্যাস নেই, অথচ প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। এ নিয়ে ক্ষোভের শেষ নেই গ্রাহকদের। সীমাবদ্ধতা স্বীকার করে তিতাসের পরামর্শ, যেসব বাসা বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস থাকছে না সেসব গ্রাহকদের সংযোগ না রাখাই ভালো। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। রাজধানীর মগবাজারের দিলু রোডের বাসিন্দা এই গৃহবধূ সকাল থেকেই রান্নার সব প্রস্তুতি নিয়ে গ্যাসের অপেক্ষায়, কিন্তু চুলা জ্বালাতে গিয়ে দেখেন গ্যাস নেই। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গ্যাস আসে না। একই অবস্থা রাজধানীর সেন্ট্রাল রোড, কাঁঠাল বাগান, কলা বাগান, মিরপুর সহ বিভিন্ন এলাকায়। বাধ্য হয়ে অনেকেরই রান্না করতে হচ্ছে সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক চুলায়। আজকে 1.5-2 বছর যাবত একদম থাকেই না, গেলে 2-3 দিনও আসে না। ফোন করছি ওই তিতাস অফিসে, ওনারা বলছে আপনারা অমুক অফিসে যান, অমুক জায়গায় যান, কিন্তু আমরা লিখিতভাবে ওনার আবেদন জানায় আসছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত। আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না যে কবে নাগাদের সমাধান হবে। আমলিক সরকার থাকতেই সমস্যা, ওতে বলা যাওয়ার পরে আর এটার উন্নতি হয় না এখনো। তিতাস বলছে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ প্রায় 400 মিলিয়ন ঘনফুট কম। এই ঘাটতির কারণেই ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। আপনি যেটা বলেছেন 4 বছর আমি গ্যাস পাই না, তাহলে উনি কেন গ্যাস কানেকশনটা রেখেছেন? যিনি গ্যাস পাচ্ছেন না 4 বছর ধরে, উনি যদি গ্যাস সংযোগটা না রাখতেন, ওই 1000 টাকা উনি কিন্তু সিলিন্ডার দিয়ে চালাতে পারতেন। আমাদের প্রচুর অফিসারের বাসায় গ্যাস কানেকশনও আছে, সিলিন্ডারও আছে। আমি বলবো ওনাদেরকে আপাতত বিকল্প দিয়ে চলার চেষ্টা করেন আপনারা, তারপরে ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা উন্নতি করছি। এই জ্বালানি বিশেষজ্ঞ বলছেন সংকট মোকাবিলায় দেশে আরও ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিকল্প নেই। বাংলাদেশে কিন্তু গ্যাসের অভাব থাকাটা জাস্টিফাইড না, কারণ এখানে আমাদের দেশের যে গ্যাসীয় ভূগর্ভের যে গ্যাসের অবস্থান সেটা খুব সন্তোষজনক। পৃথিবীর যে সমস্ত জায়গা বদ্বীপ এলাকা বলে পরিচিত, বাংলাদেশ সেরকমই একটা জায়গা। এখানে যথেষ্ট অনুসন্ধান করলে এখানে যথেষ্ট গ্যাস উঠে আসার সম্ভাবনা খুবই ভালো। গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে চরমভাবে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর।
চট্টগ্রাম বন্দরে বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করছেন বিডা ও বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের ভিতরে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল, যে টার্মিনালকে নিয়ে নানা সমালোচনা হচ্ছে। আসলে এই টার্মিনালকে বেসরকারি বিদেশিদের হাতে না দেওয়ার জন্য দীর্ঘদিন আন্দোলন করছে, জামাত ইসলামী আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এবং বিভিন্ন শ্রমিকরা আন্দোলন করেছে। এবং এই মুহূর্তে আমি যে টার্মিনালটা আছে এটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের অন্যতম একটি কন্টেনার টার্মিনাল, অর্থাৎ নিউ মোরিং কন্টেনার টার্মিনাল, অর্থাৎ এখানে আমদানি রপ্তানির 60%, অর্থাৎ কন্টেনার হ্যান্ডেলিংয়ের 60% এখানে এই টার্মিনাল দিয়ে হয়ে থাকে। এর সবচেয়ে বড় টার্মিনাল, এটি 2001 সালে কিন্তু এই টার্মিনালটি হয়েছিল। তো এটা নিয়ে নানা সমালোচনা চলতে, সেই সমালোচনার উত্তর দিয়েছিলেন আসলে কিছুক্ষণ আগে কিন্তু বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলছেন যে আসলে বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু বিশ্বব্যাপী যে বড় বড় অপারেটররা আছে, টপ অপারেটররা আছে, দক্ষ অপারেটর, তাদেরকে দেওয়া হচ্ছে বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য। তিনি সেই বিষয়টি ক্লিয়ার করেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি আশিক চৌধুরী কিছুক্ষণ পরে এখানে বন্দরের ভিতরে ঢুকবেন এবং সেখানে সাথে রয়েছেন প্রেস সচিব শফিকুল আলম এবং তারা এখানে এসে কিন্তু এনসিটি পরিদর্শন করবেন। এর আগে কিন্তু চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল পরিদর্শন করেছেন এবং টানেল এলাকায় কিন্তু একটি ফ্রি ট্রেড জোন, অর্থাৎ বিজনেসের জন্য একটি জোন তৈরি করছে, প্রায় 400 একর, সেটি পরিদর্শন করেছেন। পরবর্তীতে চট্টগ্রাম সবচেয়ে বড় যে টার্মিনাল হবে, যে ব্যয় টার্মিনাল, যেটি 15,000 কোটি টাকা ব্যয়ে যেটি নির্মিত হবে, তিনি সেই বিষয়ে তারা কথা বলেছেন। তারা বলছেন যে সেখানে ইতিমধ্যে $2 বিলিয়ন বিনিয়োগ হয়ে গেছে এবং তারা বলছে এটি 2026 সাল থেকে কাজ শুরু হয়ে 31 সালে কাজ শেষ হবে এবং তখন কিন্তু প্রায় 25,000 মানুষের কর্মসংস্থান হবে, প্রায় 1 লাখের মানুষ কর্মসংস্থান হতে পারে, সেই তথ্য দিয়েছেন। তো এই যে আমি এই মুহূর্তে জেএনসিটি আছি, কিছুক্ষণ পরে কিন্তু এখানে আশিক চৌধুরী এবং বিডা চেয়ারম্যান এবং শফিকুল আলম প্রেস সচিব তারা এখানে এসে বিভিন্ন স্থাপনাগুলো ঘুরে দেখবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন সরাসরি ছিলাম চট্টগ্রাম বন্দরে। বুধবার 149 পয়েন্টের বড় পতনের পর আজ ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সকাল থেকে সূচকের উলুশফন দেখা যাচ্ছে। প্রথম ঘন্টার লেনদেনে প্রধান সূচক প্রায় 65 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,867 পয়েন্টে, আর সরিয়া সূচক বেড়েছে 18 পয়েন্ট ও বাছাইকৃত প্রতিষ্ঠানগুলো নিয়ে করা ডিএসই 13 সূচক বেড়েছে 19 পয়েন্ট। তবে বুধবারের তুলনায় আজ লেনদেন কিছুটা নিম্নমুখী। প্রথম ঘন্টায় মাত্র 90 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে খুলনা বিভাগে একের পর এক অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা নেওয়া হলেও সব প্রকল্পই কাগজে কলমে সীমাবদ্ধ। জমি অধিগ্রহণ ও প্রস্তাব পাঠানোর পরও তা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একদিকে মোংলা বন্দর, অন্যদিকে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে খুলনার বটিয়াঘাটা ও তেরোখাদায় 2015 সালে দুটি অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী 2 উপজেলায় যথাক্রমে 590 ও 509 একর জমি অধিগ্রহণ প্রস্তাবও গৃহীত হয়, কিন্তু বিভিন্ন জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্প দুটি। ফলে অর্থনৈতিক অঞ্চল ঘিরে এই জেলায় শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান হচ্ছে না। বাংলাদেশে 100টা ইকোনমিক অঞ্চল অনেকগুলো বিনিয়োগ হয়েছে এবং তারা উৎপাদনে যে তারা একটা কাঙ্ক্ষিত ফল পাচ্ছে, কিন্তু খুলনায় এখন আমরা সেই পরিবেশ তৈরি করতে পারলাম না। শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে 2015 সালে খুলনা বিভাগে 6টি অর্থনৈতিক জোন তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয় অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। তবে খুলনা জেলার মতো একই অবস্থা অন্যান্য জেলার প্রকল্পের। কোথাও জমি চূড়ান্ত, কোথাও জমির প্রস্তাবনা পাঠানো, কোথাও জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হলেও মাঠ পর্যায়ে নেই কোনো অগ্রগতি। এই অঞ্চলের শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নয়নে আমাদের বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ স্থান হবে বলে আমরা মনে করি। ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে এ বিভাগের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। এই অঞ্চল থেকে মানুষ কাজের জন্য অন্য অঞ্চলে যায়, সেটার জন্য অর্থনৈতিক এবং কিছু সামাজিক সমস্যাও তৈরি হয়। সুতরাং এটা অনতিবিলম্বে এটা করা উচিত। প্রকল্পগুলোর কার্যক্রম পুনরায় শুরুতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার। কার্যক্রম চলমান আছে, যেগুলি স্থবির হয়েছিল এগুলি পুনরায় আমরা কার্যক্রম শুরু করছি। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলায় এখনো কোনো অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবনা তৈরি হয়নি। বিভাগের বিভিন্ন জেলায় অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকায় এ অঞ্চলে আগ্রহ কমছে বিনিয়োগকারীদের।
সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। নানা উদ্যোগে অন্যবারের তুলনায় এবছর গতি ফিরেছে হজ কার্যক্রমে। এখন পর্যন্ত সুষ্ঠু ব্যবস্থাপনায় হজের কাফেলায় সৌদি আরব পৌঁছেছেন 34,014 জন। চলতি বছর সৌদি সরকার বেশ কিছু নতুন নিয়ম বেঁধে দিলেও আগে থেকেই প্রস্তুতির কারণে সামলানো গেছে চাপ। পুরাতন আইনের কারণে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে হাব বলছে, সৌদির হজ ও ওমরা নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে সংস্কার করতে হবে হজ ও ওমরা আইন। তোহা খান তামিমের রিপোর্ট। ছবি তুলেছেন নূর ইসলাম। দেশের উত্তরের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন বয়োজ্যেষ্ঠ এ হজযাত্রীরা। এহরাম বাঁধার নির্দিষ্ট স্থান না হলেও মনের আকুতি আর পূর্ব প্রস্তুতি হিসাবে সেলাইবিহীন দুটি কাপড় জড়িয়ে শুভ্রতার মিছিলে নিজেকে সামিল করার চেষ্টা। এক জীবনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে, তাই সৃষ্টিকর্তার ঘরকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করার অপেক্ষা। হজযাত্রার 2 থেকে 3 দিন আগেই আশকোনা হজ ক্যাম্পে চলে আসেন হজযাত্রীরা। রোমিং সুবিধা বৃদ্ধি, নতুন অ্যাপসের উদ্বোধন, পরিচ্ছন্ন পরিবেশে ক্যাম্পে অবস্থান, কার্যক্রমের সহজীকরণে আগের থেকে হজ কার্যক্রমে গতি এসেছে বলে জানান যাত্রীরা। বই পুস্তকে পড়েছি, আর সেইটিতে বাস্তবে যাব বা সেটা দেখবো, এটা যে কত অনুভূতি সেটা আমি কাউকে বোঝাতে পারবো। এহরাম বাঁধার পরে নিজের মধ্যে একটা হজের অনুভূতি সৃষ্টি হয়। আগে আমি আসছি 17 সালে, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ অনেক পার্থক্য আছে। এবার প্রায় 3 মাস আগেই ক্যাম্পে প্রবেশ আর বের হওয়ার জন্য ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। হাজার হাজার যাত্রীর চলাফেরা নির্বিঘ্ন করতে কাওলার অংশে নতুন রাস্তা তৈরি করা হয়। একমুখী চলাচলে যাত্রী ও স্বজনদের ভোগান্তি নেমেছে শূন্যের কোটায়। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স পরিবহন করছে যাত্রীদের। দেশ থেকে নির্বিঘ্নেই পৌঁছাতে পারছেন মক্কা ও মদিনায়। অপেক্ষা করছেন। হজ অফিসের পরিচালক জানান, এবার সৌদির অংশে ভিসা সংক্রান্ত তথ্যের হালনাগাদ করায় জটিলতা তৈরি হয় ভিসা প্রাপ্তি নিয়ে। তবে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি। 2-1টা এজেন্সির 2-1টা ভিসা রয়েছে এবং সেগুলোকে আমরা চেষ্টা করছি যে ভিসা হওয়া মাত্রই যেন তাদেরকে নিকটবর্তী যে কোনো ফ্লাইটেই তাদেরকে প্রেরণ করে দেওয়া যায়। হাব বলছে, সৌদি সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার করতে হবে হজ ও ওমরা আইনের। আমাদেরকে ভবিষ্যতে আরও 2000 কোটি নিয়ে কাজ করা লাগতে পারে। সৌদি সরকারের সেই সকল সিদ্ধান্তের সাথে সমন্বয় রেখে আমাদের হজ ওমরা আইনটা সংস্কার এখন সময়ের দাবি। সংশ্লিষ্টরা জানান, যাত্রী ও স্বজনদের জন্য নামাজঘর, ওয়েটিং রুম সহ হজের কার্যক্রমে গতি আনবে এমন বেশ কিছু উদ্যোগ থাকবে আগামীর হজযাত্রায়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ধর্মপ্রাণ সাধারণ মানুষের চাওয়া, জীবনের কষ্টার্জিত সঞ্চয় করা হজের কার্যক্রমে যেন কোনো কালিমা লেপন না করতে পারে দুষ্টচক্র। একই সাথে হজ যেন কবুল হয় সৃষ্টিকর্তার দরবারে। তোহা খান তামিম, সময় সংবাদ, আশকোনা হজ ক্যাম্প, ঢাকা। 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রবি হাজিয়াটা, ফ্লোর সোলার ও গ্রিন পাওয়ার এশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। এ উপলক্ষে বুধবার রাজধানী গুলশানে রবির কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার পেরিহান এলহামি আহমেদ, মেতাওয়ে ফ্লো সোলার সলিউশন লিমিটেডের ফ্লো সোলারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কাসেম খান ও গ্রিন পাওয়ার এশিয়ার প্রেসিডেন্ট পিয়ারিক মরিয়ে। অনুষ্ঠানে জানানো হয়, সৌর প্ল্যান্ট নির্মাণ ও পরিচালনার জন্য একটি স্পেশাল পারপাস ভেহিকেল গঠন করা হবে। বায়ু দূষণ রোধে দুরন্ত বাইসাইকেল 20 বায়ু ক্যাম্পেইন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ RFL। বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে এর উদ্বোধন করেন RFL এর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পল। জানানো হয়, ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য বায়ু দূষণ রোধে জনসচেতনতা বাড়ানো ও দৈনন্দিন জীবনে সাইকেল ব্যবহারে উদ্বুদ্ধ করা। রাজধানীর প্রধান সড়কগুলোতে পৃথক সাইকেল লেনের দাবি জানানো হবে সংশ্লিষ্ট নগর কর্তৃপক্ষকে। এ সময় উপস্থিত ছিলেন RFL গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনিম। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক UAP সফটওয়্যার ও হার্ডওয়্যার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ইনোভেটেক্স 2025। বুধবার রাজধানীর গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাস প্লাজায় এই আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বুয়েট, নর্থ সাউথ, UAP সহ 16টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
এতে সফটওয়্যার ও হার্ডওয়্যার রোবোটিক্স সহ বিষয়ক দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন অংশগ্রহণকারীরা। বাছাই পর্বের বিভিন্ন ধাপ শেষে বিজয়ী প্রতিযোগী নির্বাচন করা হবে বলে জানান সফটওয়্যার ও হার্ডওয়্যার ক্লাবের প্রেসিডেন্ট মোস্তাসিম লিওন। এই আয়োজনের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। মুদ্রাবাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকা ডলারের বিনিময় হার স্থিতিশীল আছে। বুধবার কেনাবেচা হয়েছে 122 টাকায়, তবে বেড়েছে ইউরো, পাউন্ড সহ অন্যান্য মুদ্রার দর। কিছুটা কমেছে চীনা ইউয়ানের বিনিময় হার। অন্যান্য দিনের মতো বুধবারও দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দর অপরিবর্তিত ছিল। কয়েক মাস ধরে 122 টাকায় ডলার বেচাকেনা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশের মুদ্রাবাজারের প্রধান মুদ্রাগুলোর মধ্যে বেড়েছে ইউরো, ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলীয় ডলার, জাপানি ইয়েন ও সিঙ্গাপুরি ডলারের মান। বুধবার ইউরোর দর কিছুটা বেড়ে দাঁড়ায় 138 টাকা 68 পয়সা, ব্রিটিশ পাউন্ড 163 টাকা 8 পয়সা, অস্ট্রেলীয় ডলার 79 টাকা 20 পয়সা, জাপানি ইয়েন 85 পয়সা এবং সিঙ্গাপুরি ডলারের বিনিময় হার দাঁড়ায় 94 টাকা 70 পয়সায়। তবে কিছুটা কমেছে চীনা ইউয়ানের দর, এটির বিনিময় হার 16 টাকা 91 পয়সা। আর অপরিবর্তিত আছে ভারতীয় রুপির দর, বিনিময় হার 1 টাকা 44 পয়সা। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলা বাজারে বিক্রি হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে দেশ জুড়ে 16টি স্থানে অভিযান চালিয়েছে ইমিগ্রেশন বিভাগ। এতে বাংলাদেশি সহ 1270 জনকে আটক করা হয়। চলমান অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার সকাল 10:30 থেকে 16টি স্থানে চালানো হয় চিরুনি তল্লাশি। 2756 জনের কাগজপত্র যাচাই শেষে 1270 জনকে আটক করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। নির্মাণ, কৃষি, পরিষেবা খাতসহ বিভিন্ন স্থানে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অভিযানে জোহরের তামানসুরিয়া এলাকার একটি নির্মাণ প্রকল্প থেকে 165 বাংলাদেশি সহ 189 জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেনে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন এক বাংলাদেশি। অভিযুক্তদের বিরুদ্ধে বৈধতা না থাকা, অন্য কোম্পানিতে কাজ করা সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। সারা দেশে হঠাৎ করে বাড়ি বা কর্মস্থলে হানা, কাগজপত্র চেকিং সব মিলিয়ে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। কাজে যেতেও সাহস পাচ্ছেন না কেউ কেউ। ইমিগ্রেশনের ভয়, পুলিশের ভয়, যে কোনো সময় আমাদেরকে ধরতে পারে। আমরা একটা আতঙ্কের মধ্যে দিন পার করতেছি মালয়েশিয়াতে। বাঙালি লোককে ধরে নিয়ে গেছে ইমিগ্রেশনে, আর আমরা একটু বাইরে ছিলাম, এই কারণে আমাদের কোনো সমস্যা হয় নাই। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 30,993 জন অভিবাসীকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ শ্রমিক রাখার দায়ে 634 নিয়োগকর্তার বিরুদ্ধেও নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাসিনা আমলে চেপে রাখা হয় ডলারের বিনিময় হার, অর্থ পাচারের সুবিধা দেওয়া হয় একটি গোষ্ঠীকে। বাজার ভিত্তিক দাম নির্ধারণ না করায় আসেনি কাঙ্ক্ষিত রেমিটেন্স। গ্যাস আসে না, এখন থাকেই না, গেলে 2-3 দিনও আসে না। আমরা 1 ঘন্টা বন্ধ রাখি, আবার 1 ঘন্টা চালাই। আপাতত বিকল্প দিয়ে চলার চেষ্টা করেন আপনারা। নিয়মিত বিল দিয়েও মিলছে না গ্যাস, জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে গাড়ির সারি। বিকল্প খুঁজতে বলছে তিতাস, অনুসন্ধান ও উত্তোলনের তাগিদ বিশেষজ্ঞের। এবং সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম বন্দরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করছেন বিডা চেয়ারম্যান। গতি আনতে বিদেশিদের দেয়া হয়েছে কন্টেনার হ্যান্ডলিং, জানালেন প্রেস সচিব। এই ছিল সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন সময়।